কান্না আর আতঙ্ক ভর করেছে টেকনাফের ওয়াইকংয়ের তেচি ব্রিজ এলাকায়। মঙ্গলবার দুপুর থেকে গোলাগুলির শব্দ বন্ধ হলেও তাজা বুলেট আর মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর ইউনিফর্ম এখনও মিলছে বিভিন্ন জায়গায়। এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত ঘেঁষা বিভিন্ন প্রকল্পে তাদের আস্তানা করাতেই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। বিজিবির ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর, ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান। এই কান্না বাংলাদেশের। টেকনাফ রাখাইন সীমান্ত ঘেঁষা হয়কংয়ের হুজাইফার পরিবার যেন বাংলাদেশের হয়ে কাঁদছে। এই কান্নার আওয়াজ কি পৌঁছায় কর্তৃপক্ষের কানে? হুজাইফার দোষ আসলে কি ছিল? এই জবাব কে দেবে? বিজিবির আর গাত ফরে না, ওর গাত ফরে আসে চলি ওরে। এখন গেড়ি মাছ আটকে থাকে, এখন গুলি বাইর করে নাই, হরকা ভুলে গেছে। আরে আল্লাহ, ও আল্লাহ, ও দেশবাসী মা বোনান, আর নাদির সিঙ্গাপুরের চিকিৎসা চাই, আর নাদির চাঙ্গা বিবারে সিঙ্গাপুর যা চিকিৎসা করছে, আর নাদিরও চিকিৎসা চাই। আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে দাবি জানাই, আমার বাচ্চার উন্নতি চিকিৎসা চাই। কিন্তু এই অসহায়ত্ব কেন? হুজাইফার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্ত। তাহলে কিভাবে, কোন কারণে গুলি কিংবা মাইন বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে বাংলাদেশের অংশে? এর প্রথম ক্লুটি মেলে এ পোশাক থেকে। স্থানীয়রা বলছেন এটি রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের একজন কমান্ডার পর্যায়ের উর্দি, যা সকালে পাওয়া যায় এই গ্রামের পাশের একটি খাল থেকে। আমার ঘের হচ্ছে আপনি সীমান্তর কাছাকাছি। আমি যখন সকালে ওদিকে গেলাম, আমার সীমান্তের এই পাশে একটু দাঁড়ালাম, তখন এখানে মাছ ধরতেছে। আমি কিন্তু মাছ ধরার এটা দেখতে দেখতে হঠাৎ দেখি আমি ওদিকে চোখ গেছে, দুই একটা পোলা পয়েন্ট ওই দেখতেছি ওখানে মানে এই কাপড় কতগুলো কুড়াচ্ছে। টেস্ট দিতে হয়, কাকরা আনলেও টেস্ট দিতে হয়। এর জন্য এরা মূলত ব্যবসা করতে ওখানে দাঁড়াইছে আর কি। ও আমাদের বাংলাদেশের সীমানে যে প্রজেক্টগুলো আছে না, ওইখানে আস্তানা করছে এরা রোহিঙ্গারা, আরসা, ওই নবিসন বাহিনী, এই সেই ওগুলো আর কি। এলাকাবাসী বলছে সীমান্ত ঘেঁষা মাছের প্রকল্পগুলো ওই সশস্ত্র গোষ্ঠী দখলে নেওয়ার পর থেকে আরাকান আর্মিদের সঙ্গে শুরু হয়েছে গন্ডগোল, চলছে আধিপত্যের লড়াই। এরা কিভাবে আমাদের দেশে ভূখণ্ডে এসে কিভাবে গুলি করবে আরাকান আর্মি? এদের বিচার চাই। ওখানে মাছের গের আছে বাংলাদেশে, আমাদের গের আছে এখানে। আমরা গেরে গেলে ওখানে মাইন বসে রাখছে, ওখানে গেলে মতো ফুটে যে পাটা চলে যায়, পাটা বেশি হয়ে যায়। একদিন গত পরশু দিনে একদিন পা চলে গেছে। ওই আরাকান মগরা এসে গুলি করছে আমাদের এই বাড়িতে, আমার ভাইয়ের বাড়িতে, বিভিন্ন জায়গায় হেস্তানা পড়ছে মানুষ। মঙ্গলবার দুপুর থেকে গোলাগুলির শব্দ না আসলেও এখনো সীমান্ত ঘেঁষে অবস্থান ধরে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি, যা আবারও পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে বলে মনে করছে গ্রামবাসী। সুমন তানভীর, টেকনাফ, কক্সবাজার। দর্শক, যেমনটা দেখছিলেন, মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষে সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি জানাতে টেকনাফের ওয়াইকং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, একটু জানতে চাই, ওই এলাকায় যাদের পোশাক মিলেছে তাদের নিয়ে বিজিবির বক্তব্য কি? আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অবৈধ বলে ওই গোষ্ঠীর সাথে আসলে যোগাযোগ করছে না বাংলাদেশ। এখন আসলে সব মিলিয়ে পরিস্থিতিটা কেমন দেখছেন আপনি? একদম, আপনি যে প্রশ্নটি করলেন যে বিজেপির আসলে অবস্থান কি, বিজেপির এই এলাকায় যে চেকপোস্টে, সেই চেকপোস্টের একদম কাছে আমরা এখন অবস্থান করছি এবং আমরা এর আগের সংবাদে যে বেড়িবাঁধগুলো দেখাচ্ছিলাম সেই বেড়িবাঁধের উপরে আছি। একদম সীমান্ত কিন্তু আমাদের থেকে খানিকটা দূরে। যে ঘেরগুলো দেখছেন, এই যে রাস্তাগুলো দেখছেন, সাধারণত এই জায়গাগুলোতেই কিন্তু যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে, ও মিয়ানমারের যেমন আরাকান আর্মিরা আছে, সেই সঙ্গে রোহিঙ্গাদের যে সংগঠন আরসা, তারা কিন্তু এই এলাকাগুলোতেই আসলে বিচরণ করছে। এবং এই এলাকাতেই যে ঘেরগুলো দেখছেন, ছোট ছোট যে ঘেরগুলো দেখছেন, এখানে আসলে চিংড়ির একটি বৃহৎ চাষ হয় এবং এই চাষকে কেন্দ্র করে কিন্তু আসলে প্রথমে এই এলাকাটি একজনের নিয়ন্ত্রণে ছিল, তারপর এই এলাকাটি আরসাদের নিয়ন্ত্রণে আসে এবং তারপর থেকেই কিন্তু আমরা সংবাদেও নিশ্চয়ই সেটি জানাচ্ছিলাম যে আরাকান আর্মি এই এলাকায় বিচরণ যাদের আছে, যেহেতু মিয়ানমার একদম সীমান্ত ঘেঁষা, এরপরেই মিয়ানমারটি শুরু। এই এলাকাটাতে আরসাদের কোনোভাবে আসলে বিচরণ
থাকুক সেটি কিন্তু আসলে কোনোভাবেই চায় না যারা আরাকান আর্মি যারা আছে। তবে এখানে বিজেপির যারা সদস্য আছে তারা কিন্তু তাদের জায়গাটি স্পষ্ট করেছে। তারা কিন্তু আমাদের বলছেন যে মাইন পুঁতে রাখার যে কথাটি আসছে সেটি কিন্তু আসলে আমাদের ভূখণ্ডে মাইন পুঁতে রাখছে বিষয়টি কিন্তু এমন না। তাদের যে ভূখণ্ড, তারা যে এলাকাটি আসলে শাসন করছে কিংবা নিয়ন্ত্রণ করছে সেই এলাকাটাতেই আসলে মাইনটি তারা পুঁতে রাখছে এবং তাদের জায়গাটি তারা নিরাপদ রাখতেই কিন্তু তারা সেই কার্যক্রমটি কিন্তু তারা করছেন। এবং যে আরসার সদস্যরা আছেন সেই আরসার সদস্যরা সেই এলাকাটি কিংবা গ্রামবাসীও যদি আসলে ওই এলাকাটি যখন অতিক্রম করতে যাচ্ছেন তখন কিন্তু আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে আপনি সংবাদে জানাচ্ছিলাম কিন্তু এলাকাবাসীর বক্তব্য কিন্তু ভিন্ন। তারা বলছে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি ওভারটেক করে যে গ্রামটি আছে অর্থাৎ হুজাইফার যে গ্রাম, আমরা কিছুক্ষণ আগেও যে গ্রামটিতে ছিলাম সেই গ্রামে কিন্তু আসলে আরাকান আর্মি যারা সদস্যরা আছে তারা চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে এখানে যারা আরসার যে এই যে ছোট ছোট ঘের যেগুলো দেখা যাচ্ছে এই ছোট ছোট ঘেরগুলো এখন আরসাদের নিয়ন্ত্রণে আছে এবং এই আশেপাশেই কিন্তু আরসার যে সদস্যরা আছে তারা কিন্তু অবস্থান করছে এবং খুব স্বাভাবিকভাবেই মগরাও এখানে আছে অর্থাৎ আরাকান আর্মিরাও এই ছোট ছোট জায়গার বিভিন্ন কোণে কোণে তারাও কিন্তু তাদের অবস্থান কিন্তু ধরে রেখেছে। এবং সেটি সংবাদে বলছিলাম, এলাকাবাসীর সঙ্গে যখন কথা বলছিলাম তারাও বলছিল অর্থাৎ এই এলাকায় যখন তারা আসছে, এলাকাতে একটি বড় এলাকা বিজেপির আসলে সীমাবদ্ধতার কারণে আমরা পুরো এলাকাটি আসলে ঘুরতে পারছি না। আর এই এলাকাটি অনেক বেশি রিস্ক, কারণ আমরা আগেই বলছিলাম, আগের সংবাদগুলোতে জানাচ্ছিলাম যে এই এলাকাতে থেকে বাংলাদেশের 5 কিলোমিটার ভেতরে যারা অবস্থান করছে হুজাইফাদের মতো যারা আছে তারা কিন্তু গুলির শিকার হয়েছে, তাদের শরীরে গুলি লেগেছে, কারো পা উড়ে গেছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু 5 কিলোমিটার এখন ভেতরে চলে এসেছি, অর্থাৎ বাংলাদেশ পয়েন্টে আমরা থাকলেও আমাদের ঠিক সামনেই কিছু দূর পরেই কিন্তু মিয়ানমারের সীমান্ত কিন্তু শুরু হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই জায়গাটি কোনোভাবেই কিন্তু এখন পর্যন্ত নিরাপদ না, সেটা আমরা বারবার বলছি। কারণ এই আমাদের পাশে যে জায়গাটি দেখাচ্ছে এই জায়গাটিতে বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো আছে সবার বিচরণ কিন্তু এখন পর্যন্ত আছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে, সে কথা যেমন এলাকাবাসী বলছে এবং আমরা এলাকায় সকাল থেকে ঘুরে আমরাও সেটাই বুঝতে পারছি। সুমন, আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকবেন। দর্শক, আমাদেরকে টেকনাফের সীমান্ত এলাকার থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিল সুমন তানভীর। তিনি যেমনটা জানালেন যে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এবং বেশ ঝুঁকিপূর্ণ এলাকা, সেটা তিনি বর্ণনা করছিলেন। মিয়ানমার থেকে আরাকান আর্মির ছোড়া গোলা প্রায়ই বাংলাদেশে এসে পড়ছে, তবে সশস্ত্র গোষ্ঠীটি অবৈধ বলে তাদের সঙ্গে সরকার যোগাযোগ করছে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে তিনি বলেন, আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য সমস্যা। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আরও জানাচ্ছেন সাজিদ সরকার। চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবির প্রশিক্ষণ কেন্দ্রে 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলায় বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। সম্প্রতি টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছে। এর আগেও কয়েকবার এই ঘটনা ঘটেছে, কিন্তু সুরাহা মেলেনি। এ বিষয়ে জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে তো সবসময় এই বাহিনী অলরেডি মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমে কোনো কিছু সৃষ্টি করতে চায় কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকেই ছাড় দিতে হবে না। তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ ঝামেলার কারণে বাংলাদেশে গোলাপড়া ও আহত হওয়ার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে দেশটির বৈধ সরকারের কাছে। এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে, মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই। এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে, বাট আমাদের যোগাযোগ হলো মিয়ানমার সরকারের সাথে। তা আমাদের কোনো কিছু হলে আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে, বাট আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই। অনেক সময় 2-1টা গোলা আমাদের সাইডে এসে পড়ে, এই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এটা যেন ভবিষ্যতে না আসে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। 3023 জন নবীন সৈনিককে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দিয়েছে সরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় মাথা উঁচু করে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাজিদ সরকার, ৭১, সাতকানিয়া, চট্টগ্রাম। মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের চিকিৎসা চলছে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাতে শিশুটিকে ঢাকায় আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়। মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে শিশু হুজাইফা গত রবিবার বিকেল থেকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিল। সেখানে বড় অপারেশন করেও তার মস্তিষ্ক থেকে বুলেট বের করা যায়নি। এই অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কে চাপ কমাতে তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর কয়েক জায়গায় সড়ক অবরোধ করেছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর 1:45টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। আগামী 15 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অনুমোদন দিতে হবে বলে জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। একই দাবিতে টেকনিক্যাল মোড় অবরোধ করে 7 কলেজের অধীনে থাকা বাংলা কলেজের শিক্ষার্থীরা। সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025 অধ্যাদেশ বাস্তবায়ন না হলে রাজপথ ছাড়বেন না বলে জানায় তারা। 7 কলেজ শিক্ষার্থীদের অবরোধের ফলে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় সহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। আমাদের যে অধ্যাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্ডিন্যান্স বা অ্যাক্ট, এটা আগামীকালকে পাশ হওয়ার কথা আছে, কিন্তু বারংবার যেহেতু পায়তারা করা হয়েছে, আমরা শঙ্কা করছি আগামীকাল একটা পায়তারা করবে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। আমাদের দাবি এই মুহূর্তে আমরা অধ্যাদেশ চাই। অধ্যাদেশ দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে, তারিখ দেওয়া হয়েছে, কিন্তু কখনোই কোনো কাজ হচ্ছে না। খসড়া প্রকাশ হয়েছে এবং খসড়াতে যে সমস্যাগুলো ছিল, আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছিল, সেটাও সমাধান হয়ে গেছে। তারপরেও আমাদের অধ্যাদেশ জারি করতে কেন এই কালক্ষেপণ করছে সরকার, আমরা জানি না। এই যে অধ্যাদেশটা যে রাষ্ট্র দিতে চেয়েছে বা এটা কালক্ষেপণ করতেছে, ধীরে ধীরে রাষ্ট্র আরো সময় পিছাচ্ছে। আমাদের কাছে প্রতিনিয়ত সময় দিচ্ছে, অনেকবার মন্ত্রণালয়ে মিটিং করতেছি, ওনারা বিভিন্ন প্রসেসিং দেখায় আর সময় নেই আমাদের কাছে। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাবেও সড়ক অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মামুন হোসাইন, যুক্ত হব তার সাথে। মামুন, একটু জানতে চাই সায়েন্স ল্যাবে এখনকার পরিস্থিতি আপনি আমাদেরকে জানাবেন। শিক্ষার্থীরা কি বলছেন, তাদের পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগাযোগের কোনো চেষ্টা করা হয়েছে কিনা? সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে কিন্তু তারা তাদের যে দাবি আছে সেটা কিন্তু তারা আবেদন করছে। তাদের দাবি একটাই, অতি দ্রুত যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে তাদের যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করার যে দাবি সেটা কিন্তু অতি দ্রুত বাস্তবায়ন তারা চাচ্ছে। আমরা এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে তারা আসলে আপনাদের দাবিটা আসলে কি। আমরা যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় পরীক্ষা দিয়েছি, তো আমরা চাই আমাদের ক্যাম্পাসটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক এবং আমরা এখানে আলাদা কোনো কলেজ নয়, সব মিলিয়ে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমরা সেই দাবিটি আদায় করতে এসেছি এবং কালকে অধ্যাদেশের যেহেতু ডেট আছে, আমরা চাই কালকে আমাদের দাবিটি পূর্ণ হোক। শিক্ষার্থীরা কিন্তু বলছে যে এর আগেও তারা অনেকবার আন্দোলন করেছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে দাবি সেটা কিন্তু এখন পর্যন্ত মানা হয়নি। তারা এখানে বলছে। মামুন, আপনাকে ধন্যবাদ। মামুনের মাধ্যমে আমরা জানছিলাম শিক্ষার্থীদের যে দাবি, সায়েন্স ল্যাব মোড় সড়ক অবরোধ করে তারা দাবি জানাচ্ছিলেন, সেই খবরাখবর তিনি আমাদের জানাচ্ছিলেন। এদিকে এক দফা দাবিতে টেকনিক্যাল মোড় অবরোধ করেছে 7 কলেজের অধীনস্থ বাংলা কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সুমনা সুমি, তার সাথে যুক্ত হচ্ছি। সুমি, একটু জানতে চাই টেকনিক্যাল মোড়ের কি অবস্থা, তারা কি বলছে? এখানে শিক্ষার্থীরা পুরো গোল চত্বরটি অবরোধ করেছে, যদিও ক্রমান্বয়ে এখন শিক্ষার্থীরা কেউ কেউ সরে গেছে এখান থেকে, তবে তাদের একটা বড় অংশ কিন্তু এখনো এখানে আছে এবং তারা ওই এক দফা দাবি চাইছে এবং তারা বলছে যে খসড়া হয়ে গেছে, অনুমোদন কেন এখনো দিচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না। আমরা একটু শিক্ষার্থীর সাথে কথা বলি। তবে তার আগে বলতে চাই যে ন্যান্সির পিছনেই কিন্তু একটি হসপিটাল আছে, BIHS জেনারেল হাসপাতাল, যেখান থেকে কিন্তু অসুস্থ রোগীরা বের হচ্ছেন এবং এই আন্দোলনের জন্য কিন্তু অনেক রোগী যারা আসলে অ্যাম্বুলেন্সে নেই, কিন্তু তাদের জন্য হাঁটা কষ্টকর, সেই রোগীদের জন্য কিন্তু এই জায়গাটা একটু কষ্টেরই হয়ে গেছে। আমরা এই বিষয়ে একটু শিক্ষার্থীর সাথে
কথা বলতে চাই যে এমন একটা জায়গা বেছে নিয়ে তারা এই আন্দোলনটি করছে। একদিকে তাদের ভবিষ্যৎ শিক্ষা, আবার অন্যদিকে আমাদের দেশের জনগণ যাও তরুণদের দিকে তাকিয়ে আছে। না, আপনারা দেখেন আমরা কিন্তু অ্যাম্বুলেন্স হচ্ছি না, আমরা বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ছেড়ে দিচ্ছি, যেগুলো ইনিশ আমাদের দরকার আমরা সেগুলো ধরতেছি না, আমরা সেগুলো ছেড়ে দিচ্ছি। তো আমরা চাই না কোনো রোগীর অসুবিধা হোক, আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি। তবে একটু আগে আমরা দেখেছি যে সিআইপির একটি গাড়ি এখানে ঢুকে গিয়েছিল, যেটাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ট্যাগ থাকায় শিক্ষার্থীরা সেই গাড়িটিকে ঘিরে ধরেছিল। তারা কোনোভাবে সরকারি কোনো প্রতিষ্ঠানকে এখানে অ্যালাউ করছে না। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আজকের আন্দোলন নিয়ে আপনারা কি বলবেন, এবং এখনো তো কোনো ঘোষণা আসেনি যে অধ্যাদেশ কালকেই হতে পারে, সেখানে আজকে আপনারা অবস্থান নিয়ে বলছেন যে অনেক সময় থাকবে। একটা হচ্ছে যে যেই নতুন শিক্ষার্থীরা আসলো তাদের তো একটা স্বতন্ত্র দাবি জায়গা থাকা দরকার। এখনো কোনো তার আসলে প্রত্যেকটা ক্যাম্পাসে তার ক্লাস শুরু হয়নি, ফলে এইটার যে অধ্যাদেশটা আসছে সেটাও আসলে সুমি, আপনাকে ধন্যবাদ। সুমি আমাদেরকে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির কথা জানাচ্ছিলেন এবং একই সাথে ভোগান্তিতে পড়লে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটাও তিনি শিক্ষার্থীদের কাছে জানার চেষ্টা করছিলেন। গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় সাক্ষ্য গ্রহণ 8 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুম করে খুনের পর লাশ নদীতে ভাসিয়ে দিতেন জিয়াউল আহসান। তবে ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক এই সেনা কর্মকর্তা। এর আগে গত 17 ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা উপস্থাপন করে 3টি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন। আর ট্রাইব্যুনাল 2-এ আজ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জন হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। এর আগে গত রোববার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এছাড়া আবু সাইদ হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ হতে পারে। আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে আসলে এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রস ফায়ারে মারা গিয়েছে। এইভাবে ক্রস ফায়ারে মানুষ হত্যা এবং ট্রলারে করে গুমের শিকার লোকদেরকে সাগরে বা নদীতে নিয়ে গিয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ যে গুম করে দেয়, এইরকম 104 জনের ব্যাপারে এখন পর্যন্ত এই মামলায় অভিযোগ আনা হয়েছে। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল, এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। কারো কথায় যায় আসে না, নির্বাচন 12 ফেব্রুয়ারিতেই হবে। একদিন আগেও নয়, পরেও নয়। মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গোমেজ এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মরিস ট্যানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার 12 ফেব্রুয়ারিতেই ভোট আয়োজন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অটল রয়েছে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের 5ম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 40 জন। বাতিল হয়েছে 9 জনের। শুনানিতে অংশ নেননি 1 জন। আগারগাঁয়ে কমিশন ভবনের অডিটোরিয়ামে দুপুর 2টা পর্যন্ত 50টি আপিল আবেদনের নিষ্পত্তি করে 40 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাকি 9 জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে বুধবার সকাল 10টা থেকে 5ম দিনের মতো আপিলের শুনানি শুরু হয়। আপিল শুনানি করেছে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন। এ নিয়ে গত 4 দিনে 2 শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ওনারা আমাদের পার্টির যে বর্তমান সাধারণ সম্পাদক এবং সভাপতি সাহেব আছেন তাদের স্বাক্ষরের মিল পান নাই, কিন্তু আমরা ওই দিনই নির্বাচন অফিসে জানাই, তারা ওই দিনকে সার্ভারে আবার নতুন করে আপডেট দেয়। এটা শুধু নির্বাচন কমিশনের সার্ভারের ভুলের কারণে আজকে আমরা শুধু এই 4 জনই নয়, আমরা 26 জন প্রার্থী ভুক্তভোগী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থীদেরকে কোনোভাবে হেনস্থ করার কোনো রাজনৈতিক ইন্ধন আছে কিনা আমরা খুব সতর্ক দৃষ্টি রাখছি। আপনাদের গণমাধ্যম একটু সতর্ক দৃষ্টি রাখলে আমরা সন্তুষ্ট হব, খুশি হব। আপনাদের সবাইকে লাল সালাম। একজন সমর্থক স্বাক্ষর করেছেন, মারা গেছে 27 তারিখে, স্বাক্ষর করেছেন 29 তারিখে। স্বাক্ষরের জায়গায় আমার স্বাক্ষরকে মৃত্যুব্যক্তি স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি এই কেনই ভুলটা করলেন। জাতীয় নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নাম ও প্রতীক পরে দেয়া উদ্দেশ্যমূলক মন্তব্য করে ইসিকে তার সংশোধনের আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার সকালে নয়াপল্টনে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মির্জা আব্বাস অভিযোগ করেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। নিজ এলাকার ভোটারদের কোনো ধরনের উস্কানিতে কান না দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, নির্বাচনকে ঘিরে কেউ মব করলে তার দায় তাকেই নিতে হবে। অনেকে নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে। আমি ওদের বলতে চাই না, কিন্তু আমি খেয়াল করছি যে উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, যাতে আমরা একটু ইরিটেট হই, যাতে একটা কোনোরকম ঘটনা ঘটে। তো আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না। সেনা প্রত্যাহার কোনো সমাধান নয়। বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু হত্যার সাথে জড়িতদের শাস্তি হতে হবে। যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হওয়া ডাবলুর প্রথম জানাজায় অংশ নিয়ে স্থানীয় বিএনপি নেতারা এই দাবি জানান। সকালে জীবননগর ঈদগাহ ময়দানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। ক্ষুব্ধ এলাকাবাসী জানান, শুধু সেনা প্রত্যাহার নয়, জড়িতদের শাস্তি চান তারা। এদিকে ডাবলুর মৃত্যুতে এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে চুয়াডাঙ্গা ক্যাম্প থেকে সব সেনা ও কমান্ডারকে প্রত্যাহার করে সেনা সদর দপ্তরে আনা হয়েছে। পুরো সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে অথবা যৌথ বাহিনীর অভ্যন্তরে যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন বহির্ভূত কাজ করবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যান্য সংস্থার সাথে কথা বলেছি যাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় যেন ওনাদেরকে নিয়ে আসে। আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহী বরিশালের কর্মজীবী নারী ভোটাররা। রাজনৈতিক দলগুলোর কাছে সকল প্রকার বৈষম্য বিরোধের অবসান চান তারা। শুধু প্রতিশ্রুতি নয়, কর্মক্ষেত্রে তাদের জন্য যে প্রার্থী বাস্তব পদক্ষেপ নেবেন, এবার তাদেরকেই ভোট দেওয়ার জন্য বেছে নিতে চান নারী ভোটাররা। বিধান সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুরুষের পাশাপাশি বরিশালের নারী ভোটারদের রয়েছে উচ্ছ্বাস, উৎকণ্ঠা। এবার একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন নারীরা। তবে জেলার কর্মজীবী নারীরা ভিন্নভাবে দেখছেন এবারের নির্বাচনকে। পুরুষের পাশাপাশি কেবল চাকরি নয়, ব্যবসার ক্ষেত্রেও এখানকার নারীদের সফলতা অনেক। তাই নারীরা চান নিরাপদে তারা যেন ব্যবসা পরিচালনা করতে পারেন, এমন প্রতিশ্রুতি যে দল দেবে সেই দলের প্রার্থীকে বেছে নেবেন। এমন একজন প্রার্থী চাই যে অন্তত মানুষের পাশে এসে দাঁড়াবে, তার ব্যবসা খাতে হোক, তার কৃষি খাতে হোক, তার অন্যান্য যে সমস্ত জায়গায় সে ইনভেস্ট করতেছে সেই জায়গাটা যেন স্বচ্ছতা থাকে এবং কোনো সিন্ডিকেট এসে যেন তাদের কাছে কোনো চাঁদা আদায় না করতে পারে। আমাদের নারীদের নিরাপত্তাটা আপনারা মাথায় রাখবেন। আমরা যদি নির্বিঘ্নে ব্যবসা করতে পারি, দেশের উন্নতি এবং দেশ অবশ্যই সচ্ছলতার দিকেই যাবে। এরকম নারী নেতৃত্ব আসুক বা এরকম পুরুষ নেতৃত্ব আসুক যে আমার ব্যক্তিগত ব্যবসায়ের ক্ষেত্রে বা আরেকজনের ব্যক্তিগত ব্যবসায়ের ক্ষেত্রে নির্বিঘ্নে যেন তারা ব্যবসা করতে পারে, চাঁদাবাজি ছাড়া। উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি বলেন, নারীদের জন্য 5 পাকারে ঋণ দেওয়ার বিষয়টি আরো সহজ করতে হবে। এজন্য তারা রাজনৈতিক দলগুলোর ইশতেহার দেখেই প্রার্থী বাছাই করবেন। 175 জন নারী উদ্যোক্তা আমার উইমেন চেম্বারে আছে এবং আমরা চাই যে এই 175 জন হোক বা অন্য যে নারী উদ্যোক্তারা আছে, ওরা সহজ শর্তে ব্যাংক থেকে 5% যে লোনটা আছে নারীদের জন্য, সেটা নিয়ে ওরা নির্বিঘ্নেই যেন ব্যবসাটা করতে পারে। অনেকে মনে করেন এবারে সরকার হবে নারী বান্ধব, যারা নারীর অধিকার রক্ষা করা এবং সব ক্ষেত্রে নারী নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে। আর নারীর প্রতি সকল বৈষম্য দূরীকরণের আন্তর্জাতিক চুক্তি সিডো সনদের বাস্তবায়নের কথা বলেন উন্নয়ন কর্মীরা।
এটা হয়তো আমাদের অনেকের মধ্যে এই জ্ঞানটা নাই যে যেই সমাজে নারী পুরুষের বৈষম্য হয় সেই সমাজে সুস্থ পুরুষের মানসিকতাও তৈরি হয় না। সুতরাং এইটা আমাদের প্রথম দরকার। বরিশাল সদর আসনে মোট ভোটার 5,01,303 জন, যার মধ্যে নারী ভোটার আছেন 2,50,617 জন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।